যেটা হচ্ছে যে বিশেষ্য আর বিশেষণ পদের সমাস হয় এখানে। এবং এই সমাসটাতে যে লক্ষণ সেটা হচ্ছে কীরকম, আমি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো বদনাম, বদ যে নাম, এখানে বদ ও নাম দুটো নয়, একই জিনিস, বদ যে নাম, বদনাম। রামকৃষ্ণ, যিনি রাম তিনি কৃষ্ণ, যিনি রাম তিনি কৃষ্ণ। অম্ল মধুর, অম্ল অথচ মধুর। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মাঝে যে আছে, যিনি তিনি আছে, অথচ আছে। এটা ব্যাকরণের কোনো নিয়ম নেই, এটা আমার তোমাদের সুবিধার জন্য বলছি। যে সমাসগুলো দেবে মাঝে যে পদ আছে এবং যিনি তিনি দিয়ে যদি কোনো পদের ব্যাস বাক্য হয় যে, তাহলে কি বললাম, যে, যিনি তিনি, বা যেই সেই, যেই সেই দিতে পারি, যেমন যেই রাম সেই কৃষ্ণ, বা অথচ, এরকম যদি কোনো শব্দ থাকে ব্যাস বাক্যে, তাহলে তোমরা কিন্তু সেটা সাধারণ কর্মধারয় সমাস জানবে। চেনার নিয়ম বললাম যে ব্যাস বাক্য যদি মাঝে যে থাকে, দুটো পদের মাঝে যে আছে, মাঝে যে আছে, এবং যিনি তিনি দিয়ে যদি ব্যাস বাক্য থাকে, বা অথচ দিয়ে মাঝে অথচ আছে, এরকম যদি ব্যাস বাক্য থাকে, তাহলে তো সেটা হবে সাধারণ কর্মধারয় সমাস। তোমরা বলো তাহলে কি হবে? ভাজা চাল, ভাজা চাল ভাজা যদি বলি, চাল ভাজা কি হবে? ভাজা যে চাল, ভাজা যে চাল। তাহলে এর কী সমাস হবে না? মাঝে যে আছে, সুতরাং এটা কর্মধারয় সমাস। রাজর্ষি কী সমাস হবে? ব্যাস বাক্য বলো, যিনি রাজা তিনি ঋষি, সুতরাং যিনি তিনি আছে মানে কি সমাস হবে? সাধারণ কর্মধারয় সমাস হবে। ঠিক আছে? যেমন কাঁচা মিঠে, মানে কাঁচা ও মিঠে নয়, একটা জিনিসই আমি টেস্ট করছি যেটা কাঁচা অথচ মিঠে লাগে, তাহলে ব্যাস বাক্য কী করবো? কাঁচা অথচ মিঠে। মাঝে অথচ থাকলে কি হয়? সাধারণ কর্মধারয় সমাস। এই গেল সাধারণ কর্মধারয় সমাস। এবার আমরা আলোচনা করব অন্যান্য কর্মধারয় সমাসের সম্পর্কে। তার আগে আমরা কতগুলো জিনিস বুঝে নেব। সেটা হচ্ছে উপমেয় পদ, উপমান পদ, সাধারণ ধর্মবাচক পদ। দেখো জিনিসগুলো কি, আমি উদাহরণ দিয়েই তোমাদেরকে বোঝাবো। যেমন ধরো সিংহ শিশু, যদিও এমন শিশু পাওয়া যায় না, কিন্তু সিংহ শিশু কথাটা বলছি। সিংহ শিশু, তাহলে কি হবে? সিংহের ন্যায় শিশু। শিশুটা কার মতো? সিংহের মতো। তাহলে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? কাকে তুলনা করা হচ্ছে? কার সঙ্গে তুলনা করা, কাকে তুলনা করা হচ্ছে? না শিশুকে। এই যে যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয় পদ। যাকে তুলনা করা হয়, আর যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান পদ। তাহলে এখানে সিংহের ন্যায় শিশু, কাকে তুলনা করা হচ্ছে? শিশুকে। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? সিংহকে। তাহলে সিংহ হচ্ছে উপমান পদ আর শিশু হচ্ছে উপমেয় পদ। তোমরা আর একটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি, তোমরা বলো তো পুরুষ সিংহ, তাহলে কি হবে? পুরুষ সিংহের ন্যায়, কাকে তুলনা করা হচ্ছে? পুরুষকে। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? সিংহের সঙ্গে। তাহলে এখানে পুরুষ হলো উপমেয় পদ আর সিংহ হলো উপমান পদ। তাহলে দুটো আমাদের যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয় পদ, আর যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান পদ। এবার হইল সাধারণ ধর্মবাচক শব্দ। এবার আমরা চলে যাচ্ছি আর একটা উদাহরণে। যেমন ধরো চিড়ে চ্যাপ্টা, চিড়ের ন্যায় চ্যাপ্টা। চিড়ে তোমরা সবাই খেয়েছো, চিড়ের ন্যায় চ্যাপ্টা, খুব চ্যাপ্টা হয়। দেখো এখানে কে চিড়ের ন্যায় চ্যাপ্টা সেটা কিন্তু দেয়া নেই। আমি না তুমি না যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই লোকটা কে চিড়ের ন্যায় চ্যাপ্টা সেটা কিন্তু দেয়া নেই।
কার মতো চ্যাপ্টা মানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? চিড়ের সঙ্গে। মানে এখানে বলো তো এটা উপমেয় না উপমান হবে? নিশ্চয়ই করে এটা হবে উপমান। আর সে লোকটা বা চিড়েটা কার মতো কেমন না চ্যাপ্টা। তাহলে এই চ্যাপ্টা হচ্ছে সাধারণ ধর্ম। সেই সাধারণ ধর্মটা কার মধ্যে আছে? চিড়ের মধ্যেও আছে। আর আমি যার সঙ্গে তুলনা করছি সে লোকটা হোক আর ছাগলটা হোক, সে তার সঙ্গে তারও সাধারণ ধর্ম চ্যাপ্টা। তাহলে এই যে এই পদটাকে বলা হচ্ছে সাধারণ ধর্ম, যেটা উভয়ের মধ্যেই আছে, চিড়ের মধ্যেও আছে আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে তার মধ্যেও এটা আছে। যেমন ধরো দুধের মতো সাদা, তাহলে আমার গায়ের রঙটা দুধের মতো সাদা, তাহলে আমার গায়ের রং সাদা আর দুধেরও সাদা, এই সাদা হচ্ছে সাধারণ ধর্ম। তাহলে এইগুলো হচ্ছে সাধারণ ধর্ম, অর্থাৎ উভয় ক্ষেত্রে বর্তমান। এই গেল সাধারণ ধর্ম। এবার আমরা আলোচনা করব সমাসের যে 2 নম্বর জিনিসটা, সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তোমরা আগের উদাহরণে আমি দেখিয়েছিলাম যে পুরুষ সিংহ, ব্যাসবাক করেছিলাম পুরুষ সিংহের ন্যায়। দেখো এখানে কি কি আছে? পুরুষটা সিংহের ন্যায়, মানে এখানে আছে উপমেয় পদ আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে উপমান পদ। তাহলে এখানে সাধারণ ধর্ম নেই, তাহলে উপমিত কর্মধারয় সমাস কাকে বলে? যে সমাসে উপমেয় আর উপমান পদে সমাস হয়, সাধারণ ধর্ম উল্লেখ থাকে না, তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। যেমন পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায় বিক্রম নাকি সেটা কিন্তু দেয়া নেই, মানে সাধারণ ধর্ম এখানে কিন্তু নেই। তাহলে সেটাই হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আমরা আবার একটা উদাহরণ দেব, যেমন ধরো কথা অমৃতের মতো, এটা হচ্ছে সেখানেও কিন্তু এটা উপমিত কর্মধারয় সমাস, এখানেও সাধারণ ধর্ম নেই। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি উপমান কর্মধারয় সমাস। একটা কথা মনে রাখবে তোমরা, যে এই উপমিত কর্মধারয় সমাসের যে পদগুলো হবে এগুলোর বাস্তব অস্তিত্ব নেই। যেমন পুরুষ সিংহ, মানে সেটা জিনিসটা কেমন, সেই জিনিসটার কিন্তু অস্তিত্ব নেই। ঠিক আছে, সিংহ, যেমন ধরো সিংহ শিশু, অর্থাৎ সিংহের ন্যায় যে শিশু, সেই শিশুটা কেমন এটাও কিন্তু অবাস্তব। তাহলে এগুলো সাধারণভাবে কতগুলো অবাস্তব অর্থে কিন্তু এগুলো অর্থগুলো অবাস্তব হতে পারে। এটা কিন্তু কোনো ব্যাকরণের নিয়ম নেই, এটা আমার তোমাদের বোঝার জন্য বলছি যে এই পদগুলো সব অবাস্তব হতে পারে। এবার আছি উপমান কর্মধারয় সমাস। তোমরা আগে উদাহরণ আমি পড়েছিলাম, যে বলেছিলাম তোমাদের যে দুধের মতো সাদা, সংক্ষেপ করলে কি হবে? দুধ সাদা। দেখো এখানে কি সাদা দুধের মতো দেয়া নেই, মানে তাহলে এখানে উপমেয় কিন্তু নেই। এখানে কে নেই? উপমেয় নেই। কে আছে? উপমান আছে, আর আছে সাধারণ ধর্ম। তাহলে এই সমাজটাতে কীরকম আছে? যে উপমান থাকে আর সাধারণ ধর্ম থাকে। যে সমাজে উপমান ও সাধারণ ধর্ম নিয়ে সমাজ গঠিত হয়, উপমেয় পদ থাকে না, তাকে বলা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। যেমন দুধের মতো সাদা, দুধ সাদা। হস্তিমূর্খ কি হবে? হস্তিমূর্খ কি হবে? না, হস্তির ন্যায় মূর্খ। ফুটি ফাটা কি হবে? ফুটির মতো ফাটা। চিঁড়ে চ্যাপ্টা কি হবে? চিঁড়ের মতো চ্যাপ্টা। এগুলো সবই হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এবং মনে রাখবে যে এগুলো যেখানে অবাস্তব ছিল, এগুলো কিন্তু বাস্তব একটা দিশা আছে। যেমন ধরো দুধ সাদা, আমরা দেখি যেমন কারো গায়ের রং দুধ সাদা। ঠিক আছে, তো এই গেল উপমান কর্মধারয় সমাস। এরপরে আমরা আলোচনা করব আরেকটা সমাস, সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস।
সেটা কীরকম আমরা আলোচনা করছি। রূপক কর্মধারয় সমাস। আমরা রূপক কথাটা আগে শুনেছি। রূপকে কি হয়, একটা জিনিসের মধ্যে আরেকটা জিনিস আরোপিত হয়। অর্থাৎ রূপকে কি হয়, একটা জিনিসের মধ্যে আরেকটার সঙ্গে অভেদ কল্পনা হয়। অভেদ কল্পনা, সেটার মধ্যে পার্থক্য নেই এমন ব্যাপারটা হয়। যেমন ধরো আমি বলছি ভব নদী সমান কি হবে, ভব রূপ নদী। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে ভব নদীর মধ্যে ভব আর নদী দুটো পদের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে। ভব রূপ নদী, এবং মাঝে দেখো রূপ বলে একটা শব্দ আসছে। তাহলে রূপক কর্মধারয় সমাসের মাঝের ব্যাস বাক্যটায় রূপ কথাটা আসবে এবং অভেদ কল্পনা করা হবে। অভেদ কল্পনা করা হলে সেটাকে বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। যেমন ধরো জীবন তরী। জীবন তরী, দেখো তরী আলাদা জীবন আলাদা, কিন্তু যখন আমি বলছি জীবন তরী, তোমরা নম্বর পড়েছো, সেখানে আমরা দেখেছি যে জীবন তরী কবে আটকে গিয়েছিল। তাহলে এখানে ব্যাস বাক্য কি হবে, জীবন রূপ তরী। অর্থাৎ এখানে জীবন আর তরীর মধ্যে কিন্তু অভেদ কল্পনা করা হচ্ছে। এই হচ্ছে, এবং তোমরা দেখলেই বুঝতে পারবে যে ব্যাস বাক্যটায় রূপ কথাটা থাকবে, তবেই হবে রূপক কর্মধারয় সমাস। যদি রূপ কথাটা থাকে তাহলে কিন্তু তোমরা রূপক কর্মধারয় সমাস লিখবে এবং অভেদ কল্পনা করবে। তাহলে আঁখি পাখি কি হবে, আঁখি রূপ পাখি, আঁখি রূপ পাখি। জ্ঞান বৃক্ষ কি হবে, জ্ঞান বৃক্ষ, জ্ঞান রূপ বৃক্ষ। কালবৈশাখী কি হবে, কাল রূপ বৈশাখী, কাল বৈশাখী। এই গেল রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসে অভেদ কল্পনা করা হবে। কার মধ্যে অভেদ কল্পনা করা হবে না, উপমেয় আর উপমান। দেখো এখানে উপমেয় আর উপমান। এই উপমেয় তাহলে অভেদ কল্পনা করা হচ্ছে কার মধ্যে, উপমান আর উপমেয়, এই দুইয়ের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে, এবং তখনই সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে, এরপরে আমরা এই কর্মধারয় সমাসের শেষ ভাগ হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তোমরা নাম শুনে বুঝতে পারছো, মধ্যপদ মানে মাঝের পদ। মাঝের পদ কি হয় না, লোপ হয়। তাহলে এই সমাসে মাঝের পদ কিন্তু লোপ হয়ে যায়। এই মাঝের পদ লোপ হলে সেটাকে বলা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তাহলে যে সমাসে মাঝের পদ লোপ পায়, যে কর্মধারয় সমাসে মাঝের পদ লোপ পায় বা মধ্য পদ লোপ পায়, তাকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যেমন ধরো আমি বলছি, যেমন ধরো জীবন বীমা। জীবন বীমা আমরা জানি জীবন বীমা, তাহলে কি হবে, ব্যাস বাক্য কি হবে, জীবনের সুরক্ষায় বীমা। তাহলে এখানে দেখো জীবন বীমা, এটা সংক্ষিপ্ত, এটা সংক্ষেপ মানে সমাস। এটা এখানে সুরক্ষা পদটা লোপ পেয়ে গেল, তোরে এলো শুধু জীবন বীমা। যেমন ধরো ঘর জামাই। ঘর জামাই কি হবে, ঘরে পালিত জামাই। এখানে দেখো পালিতটা লোপ পেয়ে গেল। তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাসে মানে সহজভাবে মাঝের পদ লোপ পেয়ে যাবে। যেমন ধরো মানি ব্যাগ, তাহলে মানি রাখার ব্যাগ, মাঝের পদ লোপ পেয়ে গেল, সুতরাং সেটাই হচ্ছে কিন্তু মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন ধরো সিঁদুর কৌটা, কি হবে, সিঁদুর রাখার কৌটা, এ রাখার পদটা লোপ পেয়ে গেছে। এই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, তোমরা সহজেই বুঝতে পারবে যে মাঝের পদ লোপ পাচ্ছে সেই কর্মধারয় সমাসটার, এবং এগুলো একটু খেয়াল করতে হবে, কেননা ব্যাস বাক্য ভাঙার সময় দেখতে হবে কোনটা মিল হচ্ছে। যেমন ধরো তোমরা যদি বলো যে বউ ভাত, তাহলে বউ ভাত কি না, বউ রান্না ভাত না, বউ তো রান্না করে না সেদিন, তাহলে কি কি হবে,
না, এটা মাথায় করে লিখতে হবে যে বৌভাত মানে হচ্ছে বউ আসার অনুষ্ঠানে, মানে বউ আসার অনুষ্ঠানে পরিবেশিত ভাত। দেখো এগুলো একটু তো চিন্তা ভাবনা করে কিন্তু লিখতে হবে। মধ্যবর্তী কর্মটার সঙ্গে মাঝের যে ব্যাস বাক্যটা সেটা একটু ভেবে লিখতে হবে, যাতে আমার অর্থটা আমার বোঝায়। একটু আন্দাজ করে, যেমন প্রীতি উপহার, প্রীতিসূচক উপহার। যেমন নাচ জামাই, নাতনিকে বিয়ে করেছে যে জামাই। তাহলে এই যে মাঝের পদ লোপ পেয়ে গেলো। যেন মৌমাছি, ধরো মৌমাছি কী হবে? মৌমাছি, মৌ করে মাছি না, না মৌ, মৌ মানে আমরা জানি মধু, মধু সঞ্চয়কারী মাছি, মৌমাছি। এই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা যদি বলি পার্থক্য নির্ণয় করো উপমান আর উপমিত কি হবে, বুঝতে পারছো? উপমানে কি থাকে? উপমানে থাকে উপমান পদ আর সাধারণ ধর্ম। আর এখানে কি থাকে? উপমান আর উপমিত। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু অতি সহজেই পার্থক্য নির্ণয় করতে পারবে বিভিন্ন কর্মধারয় সমাস সম্পর্কে। কর্মধারয় সমাসের আলোচনা আমাদের মোটামুটি শেষ আমাদের এখানে।